নমস্কার, আমি অমিত। মানুষের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে হাজির অলৌকিক। বন্ধুরা, ভূত আর ভয় দুটোই যেন সমার্থক শব্দ। আর হবেই বা না কেন? ভূতেদের চেহারা তো আর জ্যান্ত মানুষদের মতো নয়। কারুর সারাটা শরীর ক্ষত বিক্ষত, কারুর বা মাথাটা পেছনের দিকে ঘোরানো, কারুর তো আবার মাথাই নেই। সেই অবস্থায় তারা দিব্যি হাঁটছে, চলছে, কথা বলছে। তাদের এক একজনের মুখের আকৃতিও ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। কাজেই ভয় তো লাগারই কথা। তো আজকের এপিসোডে থাকবে এই রকমই ভয়ের কিছু ঘটনা। তবে যেহেতু শরীরটা ঠিক নেই এবং গলার অবস্থা তোমরা বুঝতেই পারছো, তাই আজ আর বেশি ঘটনা নয়। গলার অবস্থা ঠিক হলে আবার তোমাদের বেশি বেশি ঘটনা শোনাবো। তো প্রথম যে ঘটনাটা তোমাদের শোনাবো, এটা শেয়ার করেছে বাবলি। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি শেয়ার করার জন্য। এছাড়াও জ্যোৎস্না ভট্টাচার্যকেও অসংখ্য ধন্যবাদ জানাই থাম্বনেল বানিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। তোমরাও যদি এইরকম থাম্বনেল, ব্যানার, পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের যে কোনো কাজ করাতে চাও, তাহলে এই নাম্বারে জ্যোৎস্নার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়াও বলি, নিত্য নতুন এমন অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার মানুষের জীবনের এমন সত্যি ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত, বেহালা থেকে আমি বাবলি বলছি। আমার পাঠানো দুটো ঘটনাই এর আগে তুমি শুনিয়েছ, তাই আজ তোমাকে আবারও একটা ঘটনা বলতে যাচ্ছি। আমার বোনের মাসি শাশুড়ির ছেলের সঙ্গে এটা ঘটেছে। ওনাদের বাড়ি বারুইপুরের কোন এক জায়গায়। তো হয়েছিল কি, সেই দাদার খুব মাছ ধরার নেশা। একবার মাছ ধরতে বেরোলে যে কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক ঠিকানা থাকতো না। এমনও কতদিন হয়েছে যে সারা রাতেও ও বাড়িতে ফেরেনি। ভোরবেলায় মাছ নিয়ে একেবারে বাড়িতে ঢুকেছে। তো এমনই একদিন দাদা মাছ ধরতে বেরিয়েছে। মাঝরাত অব্দি মাছ ধরার পর যখন বাড়ির দিকে ফিরতে লাগে, রাত তখন 2:30 প্রায়। গ্রামের রাস্তা, অত রাতে লোকজন কেউ নেই রাস্তায়। তো মাছ ধরার সরঞ্জাম, মাছ এসব নিয়ে ও ফিরছে। তারপরই এক সময় ও খেয়াল করে ও ঠিক সামনে সামনে একজন বেশ উঁচু লম্বা করে ভদ্রলোক হেঁটে যাচ্ছেন। দাদা তো বেশ অবাক হয়ে গেলেন। এত রাতে কে লোকটি, কোত্থেকে আসছেন? তো ভালো করে তাকাতেই তারপর যা দেখলেন, ওনার সারাটা শরীর একেবারে কাটা দিয়ে উঠল। লোকটার সারাটা শরীর ঠিকঠাকই আছে, কিন্তু লোকটার মাথা নেই। ওই অবস্থায় সোজা হেঁটে যাচ্ছে মানুষটা। অন্ধ ব্যক্তির মতো দুটো হাত সামনের দিকে বাড়িয়ে বাড়িয়ে চলছে। দাদা তখন বুঝতে পারে যে এ মানুষ কোনো জ্যান্ত মানুষ নয়, ভূতে, যাকে বলে স্কন্দ কাটা। দাদা তো তখন ভীষণ ভয় পেয়ে যায়। ওখান থেকে তারপর পালানোর চেষ্টা করে, কিন্তু পালাবে কোথায়? আর পালাতে গিয়ে যদি আওয়াজ হয় তাহলে তো আরো বিপদ। এরা নাকি শব্দ শুনে আক্রমণ করে। কাজেই এরপর দাদা খুব আস্তে, খুব নিঃশব্দে 1 পা 2 পা করে চলতে থাকে। তারপর যেই দাদা বাড়ির গলির মুখে আসেন,
ওখান থেকে মোড় নিয়ে দেন ছুট। দৌড়ে বাড়ি পর্যন্ত এসে বাড়ির গেটের কাছেই এরপর সেন্সলেস হয়ে পড়ে যান। খুব জোর একটা আওয়াজ হয়, বাড়ির লোকেদের ঘুম ভেঙে যায়। তারপর উঠে এসে দেখেন দরজার কাছে বেহুশ হয়ে পড়ে আছে দাদা। তারপর ওকে ধরাধরি করে সবাই ঘরে নিয়ে যায়, চোখে মুখে জল দিয়ে হাওয়া করে ওর জ্ঞান ফেরায়। তারপর সব ঘটনা ও জানায় বাড়িতে। তারপরেও প্রায় দিন 15 দাদার জ্বর ছিল। ওষুধ বিশুধ ডাক্তার অনেক কিছুই করা হয়েছিল, কিন্তু কিছুতেই তেমন কোনো কাজ হয়নি। শেষে বাড়িতে ওঝা ডেকে ওকে ঝাড়ানোর পর আস্তে আস্তে ও ঠিক হয়। তারপর থেকে আর কোনোদিন রাতে ও মাছ ধরতে যেত না। তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই ছোট ঘটনা, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছেন সীমা ব্যানার্জি দিদি। অসংখ্য ধন্যবাদ আপনাকেও ঘটনাটি শেয়ার করার জন্য। তবে বন্ধুরা, তোমরাও যদি এখানে তোমাদের জানা ঘটনা বা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তো এবারে শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো ভাই, আমি সীমা ব্যানার্জি আসানসোল থেকে বলছি। আজ আবার তোমাকে একটা ঘটনা বলবো, যেটা আমি শুনেছিলাম আমার মায়ের থেকে। আগের একটা ঘটনায় তো বলেছিলাম আমার দাদু রেলওয়েতে সার্ভিস করতেন, মালগাড়ির ড্রাইভার ছিলেন উনি। ফলে প্রায়শই ওনার ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যেত। এখানে আর একটা কথাও বলি যে দাদু তখন থাকতেন শ্রীরামপুরের একটি কোয়ার্টারে, যেটা কিনা একদম রেল লাইনের ধারেই। জীবনে তাই কত রকম ভৌতিক অভিজ্ঞতা সাক্ষী হয়েছিলেন তিনি। তবে সেসব কথা মা মাসিদের কাছে উনি খুব একটা বলতেন না, যদি তারা ভয় পায়, কারণ তারা তখন সবাই ছোট ছোট। কিন্তু মা মাসিরা যখন বায়না করতেন যে ভূতের গল্প শুনবো ভূতের গল্প শুনবো, তখন দাদু নিজের জীবনের 2-1টা অভিজ্ঞতা বলেছিলেন। যেমন এটা, এইরকমই রাত করে একদিন তিনি ফিরছিলেন, কিন্তু ওনার সেদিন কি মনে হয়েছিল উনি রেল লাইন ধরেই হাঁটতে থাকেন। এত রাতে আবার কে গলিগালা ধরবে, তার চেয়ে সোজাই হেঁটে যাওয়া ভালো। তো এইভাবে কিছুটা হেঁটে যাওয়ার পর উনি একটা জিনিস দেখতে পান। দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে অন্ধকারের মধ্যে রেল লাইনের ওপরে সাদা শাড়ি পরা ঘোমটা দেওয়া একজন ভদ্র মহিলা দাঁড়িয়ে। প্রথমে উনি ভাবেন যে রেল লাইনের পাশে তো অনেক ঝুপড়ি থাকে, সেখানকারই কোনো মহিলা হবেন বোধহয়, ফ্রেশ হতে এসেছেন। ওনাকে দেখে হয়তো ইতস্তত বোধ করছেন, তাই দাদু নির্ভয়ে সামনের দিকে এগিয়ে চলেছেন। তারপর আরো কিছুটা আসতেই উনি যে জিনিসটা দেখলেন তা উনি আশা করেননি। মহিলাটি ওনাকে হাতছানি দিয়ে ডাকছেন। তার হাতখানা অস্থিসার কঙ্কালের মতো সরু, বড় বড় ধারালো নখ ওই আঙুলগুলোয়, পুরোটা মুখ ঘোমটায় ঢাকা। এবার তো দাদু বুঝতে পেরে গেলেন যে জিনিসটা আসলে কি। আসন্ন বিপদ সামনে দাঁড়িয়ে ভয়ের পর দাদু তখন পেছন ঘুরে দিলেন দৌড়। রেল লাইনের ধারে এক জায়গায় একটি চায়ের দোকান ছিল। ছেলেটি তখন দোকান বন্ধ করছিল। দাদুর পরিচিত ছিল ছেলেটা। সে ওইভাবে দাদুকে ছুটতে দেখে দাদুকে আওয়াজ দিল,
ও দাদা, ওভাবে দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? দাদু তখন ওকে ঘটনাটি বললেন। শুনে ছেলেটা ভালো মন্দ কিছুই বলেননি, কারণ রেললাইনের ধারে যারা থাকে এইসব ঘটনার সঙ্গে তারা পরিচিত। শুধু বলল, এক মিনিট দাঁড়ান, আমিও তো ফিরব, আমার সঙ্গেই যাবেন। তারপর সেই ছেলেটাই সেদিন দাদুকে কোয়ার্টার পর্যন্ত পৌঁছে দিয়ে গিয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো এবারে চলে যাব আজকের তৃতীয় ঘটনায়। এটা ভৌতিক নয়, দৈবিক। শেয়ার করেছে অর্কপ্রভ নস্কর। অসংখ্য ধন্যবাদ তোমাকেও ঘটনাটি শেয়ার করার জন্য। তো এবারে শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। জয়গুরু অমিতদা, আমি অর্কপ্রভ নস্কর। আজ আবারও তোমাকে একটা ঘটনা বলতে এলাম। এই ঘটনাটি আমার মায়ের মুখে শোনা। সেই বাড়িতে স্বামী, স্ত্রী এবং তাদের 2 মেয়ে থাকত। তো একবার বউটির মা তারাপীঠে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মেয়ের জন্য তিনি একটি তারা মায়ের ফটো নিয়ে আসেন। আসনে বসিয়ে পুজো করার জন্য মেয়েকে দেন। কিন্তু কিছু লোক ওনাকে বারণ করেন, বলেন যে না না, বাড়িতে তারা মায়ের ছবি রাখতে নেই, পুজোও দিতে নেই। মা তারা খুবই রাগী, ওনার অনেক নিয়ম। কেউ কেউ তো আবার এই পর্যন্ত বলেন যে ছবিটা সামনে পর্যন্ত রাখতে না, তাতে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে কোন্দল বাড়ে। তো বউটা এসব শুনে তো বেশ ভয় পেয়ে যায়। তখন ছবিটাকে নিয়ে আলমারিতে তুলে রাখেন। তো এরপরে যেমন দিন কাটছিল সেই রকমই কাটতে লাগলো। তারই মধ্যে একদিন হলো কি, ওনার মেয়ে ছবিটাকে কখন আলমারি থেকে নামিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দেয়। আর সেটা যখন ওর মায়ের চোখে পড়ে, মেয়েকে তো উনি বেধড়ক মার মারেন। তো যাই হোক, এরপর আসন থেকে ছবিটাকে আর সরানো হলো না ঠিকই, কিন্তু মন খুলে পুজোও দিতে পারত না। মনের মধ্যে যদি ভয় বাসা বেঁধে থাকে, তাহলে পুজো আর দেবে কি করে? তো এরপর একদিন কি হয়েছিল, মেয়েটা যখন রাতে ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে হঠাৎই ওর হাত পা কেমন যেন অবশ হয়ে আসতে থাকে, কেমন যেন আড়ষ্ট হয়ে যায়। নড়াচড়া করতে পারছে না, কোনো আওয়াজ করতে পারছে না। এমন সময় ও শুনতে পায় একটা নারী কণ্ঠে কে যেন বলছে, তোর মাকে আমায় পুজো দিতে বল। কে বলেছে আমার পুজোয় এত নিয়ম? কিসের ভয়? তাই যদি হতো তাহলে কি আমার এত ছবি, এত মূর্তি বিক্রি হতো? সব ভয়, সব আশঙ্কা দূর করে আমায় শুধু ফুল জল দিতে বল, আমি তাতেই খুশি। পরদিন মেয়েটা এই কথা মাকে জানাবে কিনা সেই নিয়ে তো আশঙ্কা বোধ করছিল, কারণ অলরেডি মায়ের কাছে সে অনেক মার খেয়েছে এই ছবিটার জন্য। এবার যদি পুজোর কথা বলে, মা না ওকে তাড়িয়েই দেয়। কিন্তু দোনোমনো করতে করতে অবশেষে মেয়েটা বাড়িতে জানালো কথাটা। তারপর ওনারা ওনাদের কুলগুরুর সঙ্গে দেখা করে সমস্ত ঘটনা জানালেন যে এইভাবে মা ওনাদের পুজো নিতে চাইছেন। কুলগুরু শুনে বললেন, মা যখন নিজেই পুজো নিতে চাইছেন, তাকে নিরাশ না করাই ভালো। তিনি যেভাবে পুজো নিতে চাইছেন সেইভাবেই পুজো দাও, কিচ্ছু হবে না। তারপর ওনারা ওনাদের সাধ্যমতো মায়ের পুজো দিলেন, সঙ্গে বামদেবেরও পুজো দিলেন, হোমযজ্ঞ হলো। সত্যি সত্যি ওনাদের সঙ্গে এর জন্য খারাপ কিছুই হয়নি, বরং মায়ের কৃপায় সুখ, শান্তি, সমৃদ্ধিতে ওনাদের সংসার আরো ভরে উঠেছিল। আসলে কি জানো তো দাদা,
মাকে বাড়িতে রেখে অন্যায় অবিচার অনাচার করে অমঙ্গল ডেকে আনবে, আর দোষ হবে মায়ের ফটো বাড়িতে রাখায় এসব হয়েছে, এটা ঠিক নয়। কোন মাকে বাড়িতে রাখলে সন্তানের অমঙ্গল হয় বলো তো? যদি হয়, অন্যায় অবিচার ব্যভিচার করলে হয়, মায়ের জন্য নয়। তো এই ছিল বন্ধুরা আজকের লাস্ট ঘটনা। এটাও কিন্তু দারুণ একটা ঘটনা। তো কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সোহিনী বক্সি লিখেছে, দাদা শরীরটা আগে সুস্থ করো, তারপর ভিডিও দাও। তোমার শরীর আরো বেশি খারাপ হলে কে আমাদের ঘটনা শোনাবে? মনীষা কাকিমা লিখেছেন, তোমার শরীর খারাপ থাকলে তুমি ঘটনা দিও না। পূজা দাস লিখেছে, আজকের ঘটনাগুলো দুর্দান্ত ছিল দাদা। মায়াদি লিখেছে, ভাই শরীর ভালো নেই তো আজ কেন ভিডিও দিতে গেলে? একদিন এপিসোড না দিলে কিছু হতো না, আগে শরীর তারপর সব। গীতাদি লিখেছে, তোমার জন্য অপেক্ষা করছিলাম, তোমার সুন্দর সুন্দর ঘটনা না শুনলে আমার মন খারাপ হয়ে যায়। অর্কুর প্রভু লিখেছে, জয়গুরু অমিতদা, 3টে ঘটনাই অসাধারণ ছিল দাদা, তোমার শরীর খারাপ শুনে আমার মন খারাপ হয়ে গেল। স্পিরিচুয়াল থেকে লিখেছে, সত্যি আজ তোমার ঘটনার জন্য অপেক্ষা করাটা সার্থক হলো, কারণ 3টে ঘটনাই অতি দুর্দান্ত, কারণ তোমার বলার ভঙ্গিমা। মৃদঙ্গ বিশ্বাস লিখেছে, সবকটা ঘটনা দুর্দান্ত লিখেছে ভাই। চন্দন লিখেছে, জাস্ট অসাম। বন্ধুরা তোমরা ঠিক কথাই বলেছ, একদিন এপিসোড না দিলে হয়তো কিছুই হবে না, আগে শরীর তারপর সব। কিন্তু কি জানো তো, এপিসোড না দিতে পারলে আমার নিজের শান্তি হয় না। সব সময় শুধু এটা মনে হয় যে এপিসোড দিতে পারলাম না, এতগুলো মানুষ আশা করে বসে থাকে অলৌকিকের জন্য, আমি তাদের বঞ্চিত করলাম। তাদেরকে বঞ্চিত করার অধিকার কি আমার আছে? তাদের সময় নষ্ট করার কি অধিকার আমার আছে? তাই বেঁচে মরেও আমি করতে থাকি। একে তোমরা ভালোবাসা বলবে না পাগলামও বলবে আমি জানি না, কিন্তু ভেবে দেখো বন্ধুরা, মানুষের জীবনে বিপদ আপদ, সমস্যা, শরীর খারাপ, ঘোরা ফেরা কত কিছুই তো থাকে, কিন্তু বিগত 3 বছরে কখনো এপিসোড বন্ধ করেছি? বাবা যখন মারা গেল তখন জাস্ট 1 সপ্তাহের জন্য তোমাদের থেকে ছুটি নিয়েছিলাম, তারপর থেকে আর বন্ধ নেই। যত কিছুই হয়ে যাক, আমি রীতিমতো এপিসোড দেওয়ার চেষ্টা করে গেছি, না হলে আমার নিজেরই যে শান্তি হয় না, বুঝলে? তো এছাড়াও আরো কমেন্ট করেছো, স্বপ্না বাজাল, বিশ্বজিৎ, সতীর্থ সাহা, দেব, অম্লান বাসু, রোহিণী মালিক, মৌসুমী মুখার্জি, লাভম্যান, শর্মিষ্ঠা ঘোষ, মারিয়া বারুই, জ্যোৎস্না ভট্টাচার্য, মিঠুন পাল, দামিনী পাল, পিরিএস আর্মি গার্লস, তারাপীঠ দর্শন, টিএন তিরুম, বিষ্ণু দত্ত, অজন্তা হরে, রূপসী গাঙ্গুলি, এমডি মঞ্জু, অন্তশীল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।